সাথে আমার আর বলার কিছু নাই আসলে, উনি খুব বেকায়দায় আছেন। আমরা অন্য প্রশ্ন করি তাহলে, কোন খ্রিস্টান নারী প্রধান হতে পারবে বাংলাদেশের, বা হিন্দু নারী? তাহলে হ্যাঁ, যদি সেটা রাষ্ট্রপ্রধান হতে অবশ্যই পারবে যদি তাকে ভোট দেয়। যেমন আপনি দেখেন 2001 সালে 4 দলীয় জোটে শেষ করি, এটা হ্যাঁ নাতে থাকে না, আপনি বেকায়দা আছেন, আমরা একটু আপনাকে হেল্প করি। না বলে প্রথমে হলো যে জায়গাটা ক্লিয়ার করতে হবে। আপনার মতো শিক্ষিত মানুষ আমাদের কাছ থেকে তো অডিয়েন্স ক্লিয়ার উত্তর চায় রাজনীতির বাইরে গিয়ে, তাই না? এবং সৌহার্দ্যপূর্ণ পরিবেশ, আমি তো পলিটিশিয়ান না, আপনি আমরা আলোচনাটা শিক্ষাভিত্তিক। না বলেন। সেই জন্যই বলছি যে আপনি খ্রিস্টান একটা নারীকে আবার বলছেন যে হতে পারে। হিন্দু নারীর ক্ষেত্রে তাহলে কি আপনার হিন্দুকে নমিনেশন দিয়েছেন? হিন্দু তো নারীকে নমিনেশন যদি দিয়ে ফেলতেন তাহলে কি সে প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতি হতে পারতো? মুসলিম বোনটা কি অসুবিধা করবে? আমি আপনাকে বলি, মুসলিম বোনটা না, আমার কথা হলো বাংলাদেশ জামাতে ইসলামে যদি জামাতে ইসলাম চিন্তা করে, ধরেন মাড্ডিয়ার কথা চিন্তা করে, মাড্ডিয়া যদি এমপি হতো, কারণ এখানে মাড্ডিয়াকে প্রধানমন্ত্রী বানানো হবে, জামাতে ইসলাম যদি সিদ্ধান্ত নেয় সেটা পারবে। কিন্তু জামাতে ইসলামের আমির হিসাবে কি মাড্ডিয়া কোনোদিন জামাতে ইসলামের আমির হতে পারবে না? সারাক্ষণ কাজ করেন, কনস্টিটিউশনাল রাইট কি এটা বলে যে আপনি তাহলে কি কনস্টিটিউশন চেঞ্জ করে ফেলবেন বাংলাদেশের নারী পুরুষের সমাধিকারটা? আচ্ছা, আপনি তো এই বিষয়ের শিক্ষক মানুষ, আপনি ভালো জানেন যে আমার কনস্টিটিউশনের ৫ম সংশোধনীর মাধ্যমে এই শব্দটা বোন আছে, সেজন্য করলাম না, এটাকে ছিঁড়ে ফেলে দেওয়া হয়, এটাকে আর ওই জায়গায় নাই। আর ৭২-এর যে কনস্টিটিউশন ওই জায়গাতে যাওয়া যাবে না। কারণ আমরা বলতেছি আমাদের সংবিধানটা কি, কোরআন এবং সুন্নাহ হচ্ছে আমাদের সংবিধান। তো কোরআন ও সুন্নাহর আলোকে আপনাকে সংবিধানটা অ্যাজ ইট ইজ মেনে নিতে হবে। তার মানে কি বর্তমান সংবিধানটা ভ্যালিড না? না, শোনেন, বর্তমান সংবিধান যদি ভ্যালিড হয়, এই ভোট ভ্যালিড না, এই জুলাই সনদ ভ্যালিড না, এই জুলাই সনদ থাকবে না। ধরে নেই যে আপনারা এমনি সময় কম পাচ্ছে, আবার আমরা একটা টক শোতে বের হয়ে যাবো, আমি কয়েকটা কথা বলে বের হয়ে যেতে পারবেন। এই প্রশ্নগুলো রেখে যায়, আপনি উত্তর দিন। সেটা হচ্ছে যে আপনি যদি এই মুহূর্তে এই সংবিধান আসছে না, ইয়াটা অমূল্য, এটা আমরা টক শোতে অনেক করছি। সংবিধানটাকে অকার্যকর কিনা বলেন, আপনি একজন রাষ্ট্রবিদ যাবো না, আমার যেহেতু সংবিধানের মোড়কে পরিষ্কার করি এই সরকার কি সংবিধানের মধ্যে সরকার? এই ইলেকশনটা হচ্ছে এই সরকারের, আমি একটা শব্দটা বোধহয় খারাপ শোনাচ্ছে, মানে কায়দা করে সংবিধানে থাকা সরকার, মানে কায়দা করে সংবিধান, সেটা আমি আর আপনি এখন তার মানে এটা সাংবিধানিক সরকার না। আমি কায়দা করে আমি সংবিধানটাকে নিলাম। আমি বলে যাই কয়েকটা কথা, আমাকে একটু টাইম দিবেন আশা করি। একটা হচ্ছে সংবিধান অনুযায়ী এটা জামাত ইসলাম বলতে পারে না। ৭১-এর ভূমিকা সারের ভাই খুব ভালো লাগতো যদি এটা আমরা আমিরের মুখ থেকে এটা শুনতাম যে এটা রাজনৈতিক ভুল এবং এটা রাজনাথের ক্ষমা চাওয়া উচিত। এবং একটা জিনিস উনি ভালো লাগলো, শিক্ষিত মানুষ, যে পৃথিবীর বিভিন্ন রাজনৈতিক দল ক্ষমা চেয়ে রাজনীতি করছে, জামাতের এই ক্ষমা চেয়ে রাজনীতির তো সুযোগ ছিল, আমি শুরুতেই বললাম, সেই ক্ষমাটা এদিক ওদিক গলা ছেড়ে কাশলে একটু ভালো হয়। যে সুযোগটা জামাতের সামনে তৈরি হয়েছিল কয়েকটা কারণে, মোটা দাগে সেটাকে নষ্ট করেছে জামাত। একটা হচ্ছে জামাত এই মুহূর্তে কোনো ইসলামিক দল বলে আমি মনে করি না, যদিও সাহের ভাই বলছে যে দাড়িপাল্লায় অন্তত ভোট দিলে মরার পর বলতে পারবো। আমি জিনিসটা ভাবছি যে অন্তত মরার পরও যদি কিছু একটা হয়, দাড়িপাল্লায় ভোট দিলে সেটা চিন্তা করা হতো, কিন্তু এটা ওনার মতো ব্যক্তির কাছ থেকে না আশা করি না। ২ নম্বর, জামাতের অবস্থান অবশ্যই জামাত যুদ্ধাপরাধীর দল, এবং এই অপরাধের ক্ষেত্রে অপরাধের বিচারটা ঠিক হতে হবে। বাংলাদেশের মাটিতে জামাত ইসলামের বিচার হতে হবে। এই বিষয়ে কনস্টিটিউশন, এই বিষয়ে কোনো রাজনীতি বিতর্ক থাকতে পারে না। ক্ষমা চাওয়ার পরেও জামাত ইসলামের এই বিচার হতে হবে। যে বিচার আওয়ামী লীগ করেছে তাতে যদি কোনো ভুল ত্রুটি থাকে তারা অবশ্যই আমরা সমালোচনা করবো, এক্সেপশন না। কিন্তু জামাত একটা যুদ্ধাপরাধীদের দল, সে আদর্শ থেকে কায়দা করে তরুণদের প্রেসারে সামাজিক পরিবর্তনে বের হওয়ার চেষ্টা করছে, কিন্তু যে সুযোগটা জামাত হারাচ্ছে সেটা দুঃখজনক। ২, ২৪-এর গণঅভ্যুত্থানে বিএনপি যে বক্তব্য, সেটা বিএনপি সরাসরি রাজনৈতিক কোনো নেতা থাকলে ডিফেন্ড করবেন। প্রসঙ্গটা যদি উঠেছে, আপনি অলরেডি বলেছেন গুপ্ত সুপ্ত না, বিএনপি বলেছে একটা স্ট্র্যাটেজি, কিন্তু সংখ্যার আধিক্যে সবচেয়ে গুণ গুম অত্যাচার। হ্যাঁ, জামাতের সংগঠনের সাইজের তুলনায় এটা তুলনা করতে গেলে অথবা প্রপোর্শনালি কি হবে জানি না, বাট নাম্বারে গুম সবচেয়ে বিএনপি বেশি, হত্যাকাণ্ডের শিকার বেশি, কবরস্থানে বেশি, কিন্তু জামাতের উপরে কোন অংশে কম অত্যাচার হয়েছে আমি একজন অবশ্যই না, এটা আমি আপনার সাথে স্বীকার করি। ২ দলই স্বীকার করি। এটাকে বিএনপিকে ছোট করাটা, এটা এক ধরনের মিথ্যে ন্যারেটিভ দাঁড় করা। আশা করি যে সাহেবের কাছ থেকে আমি এটা এক্সপেক্ট করি না। আচ্ছা, ৩ নম্বরে আসি, যে এটা খুব ক্লিয়ার করা উচিত ছিল, এটা বললাম যে সুযোগ নষ্ট, সেটা গঠনমূলক সমালোচনা করছি। এটা হচ্ছে যে এই যে পরিবর্তিত ব্যবস্থায় সারা জীবন আমি শুনেছি, আমার বন্ধু বান্ধব যারা আত্মীয় স্বজন
শিবির জামাতের সাথে রিলেটেড দুঃসম্পর্কে বা যাদের সাথে টুকটাক পরিচিত গুপ্ত থাকার কারণে কম সুযোগ হয়েছে, পরবর্তী সত্রবছর যেমন বুঝতে শিখেছে যে সাইমন শিল্পী গোষ্ঠী নামে একটা শিল্পী গোষ্ঠী আছে, তাদের মাধ্যমে জামাতের এবার নির্বাচনী গান দুটো বানালেন। অত্যন্ত সম্মান করতাম জামাতকে, কিন্তু র্যাপার দিয়ে র্যাপ সং ইংল্যান্ড বাংলাদেশ তৈরি করে ও জায়গায় একটা শোকিয়তের জায়গায় আমি যেহেতু ইসলামকে চিন্তা করি একেবারে লিমিটেড ধারণায় নামাজ পড়া মানুষ হিসেবে, সেটা কিন্তু দারুণভাবে আঘাতপ্রাপ্ত হয়েছে। এরপরে আসি যে দ্বিচারিতার জায়গাগুলোতে সবচেয়ে বড় যে কেন জায়গাটা নারীর এই আঘাতপ্রাপ্ত হলেন, কেন ডিবেটটা ডাক্তার মামুন আঘাতপ্রাপ্ত হলেন কেন? কারণ ডক্টর মামুন একটু কারণ হচ্ছে যে আমি আশা করেছিলাম জামাত বলবে যে এটা শরিয়া আইনের ভিত্তিতে বাংলাদেশ চলবে এবং দিস ইস ইসলাম যা বলবে আমরা তাই করবো। সেদিক থেকে কিন্তু জামাত অনেক অংশে বিচ্যুত হয়েছে, অনেক অংশে না মানে মোটা দাগে বিচ্যুত হয়ে একটা রাজনৈতিক ক্ষমতালিপ্সু দলে পরিণত হয়েছে। একটা জিনিস জামাত ভালো করেছে, আমি এম সো গ্রেটফুল টু ব্যারিস্টার শাহরিয়ার এন্ড ফিউ আদার একাডেমিক্স, তারা বাইরে ছিলেন, সেটা তারা নির্যাতনের শিকারও হয়েছিলেন আমরা জানি, অনেকে পড়াশোনা করেছেন, তাদেরকে জামাত রাজনৈতিক মোড়কে ব্যবহার করার চেষ্টা করছেন এই শিক্ষিত জনগোষ্ঠীকে। সেটি দুঃখজনক, তারা অনেক কিছু এস্টাবলিশ করার চেষ্টা করছেন, ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করছেন। সেই জায়গাটাতে আমি মনে করি যে এটা এই যে যারা শিক্ষিত ব্যারিস্টার ডক্টর যারা বাইরে থেকে অনেক এসছেন আমাদের দেশে, যারা আসলেও কথা বলতে পারেনি, তাদের দ্বারা জামাত একটা মিথ্যা ন্যারেটিভ ডেভেলপ করে রাজনীতিটা করার চেষ্টা করছে। তো সেটা আমি মনে করি একটা সুযোগ হারানোর চেষ্টা। এটা আলটিমেটলি লং টার্মে এই মানুষগুলোকে যদি সঠিক, যে কথাটা সাহেব ভাই বললেন, আই রেসপেক্ট ইউ সো মাচ অন দিস, যে মুক্তিযুদ্ধের ক্ষেত্রে ভাই আমি মনে করি এটা জামাতের ভুল। এই জায়গাগুলোকে ওনাদের স্পেসটা, ওনাদের উচিত জামাতের নেতৃত্বকে এটা বোঝানো যেটা ভুল, এটা আমাদের দ্বারা না, এটা তো আমির জামাত বলছে ভাই মামুন ভাই, এটা আমি আমার অবস্থা আমি আমার মুক্তিযুদ্ধের জন্য আমি ক্ষমা চাই। জামাত আমেরিকা, ইংল্যান্ড, আমেরিকা, জাপানের মতো আবার বন্ধুত্ব করে বাংলাদেশের মানুষের সম্পর্ক করে, কিন্তু এইভাবে এটা অ্যাকসেপ্টেড না। মানে আমি তো রেসপেক্ট রেখে দেখেন, আপনি যখন যারা এখন টক শো করছেন বা আসছেন মিডিয়াতে, আপনারা কিন্তু কষ্টের স্টোরি আমরা জানি, কিন্তু যারা এর আগে টক শো করেছে আমাদের সাথে তারা কিন্তু এভাবে কথা বলতে পারতেন। আমি আপনাকে এপ্রিসিয়েট করছি, কিন্তু সত্যিটা বলেন, মিথ্যা ন্যারেটিভ দাঁড় করানো নয়। আপনারা জামাতকে, আমার অনুরোধ, আপনারা জামাতকে যে গোষ্ঠীটা এখন টক শোতে আসছেন, আমার কথাটা এত ভালো লাগছে, দুই তিনটা কথা আপনার শাহরিয়ার কবিরকে আমি স্যালুট করবো। আপনারা জামাতের আমি সহ মজলিস শুরার সদস্যদের বোঝান যে ভাই আমরা বিব্রত হই, আমরা শিক্ষিত মানুষ, গুণী, আমরা আর মৌলানা নাই, আমরা কাঠ মৌলবি নাই, আমরা মাদ্রাসায় নাই, আমরা মুয়াজ্জিন নাই। আসলে আপনারা জ্ঞানের প্রদর্শন করছেন, কিন্তু সেই জ্ঞানটাকে সঠিকভাবে দেওয়ার চেষ্টা করেন, না হলে কিন্তু একদিন আপনাদেরকে একটা বড় প্রশ্নের সম্মুখীন হতে হবে। শেষ করে আবার দুটো কথা বলি। ছাত্রলীগের এই মুহূর্তে ছাত্রলীগকে আমরা ডিবেটে আনবো না, কিন্তু তাদের নেতা, সর্বোচ্চ নেতা মহিলা ছিল। মহিলাদের বিষয়ে অবস্থান খুব ক্লিয়ার করতে হবে জামাতকে। তার মানে তারা বলে দিয়েছে বাংলাদেশের 52% যে শিক্ষার্থী এই মুহূর্তে উচ্চশিক্ষা প্রতিষ্ঠান ঢাকা বিশ্ববিদ্যালয় সহ মহিলা, তাদের ভবিষ্যৎটা সেক্রেটারি হবে, প্রমোশনটা ওই পর্যন্ত লিমিটেড। তারা প্রধানমন্ত্রী হতে পারবে না, তারা রাষ্ট্রপতি হতে পারবে না। আমি জানি না, এই খোলাসা অবস্থান থেকে একটা কথা উনি ভালো বলেছেন, দিস ইজ হোয়াট উই ওয়ান্ট। এবং ওই জন্য ওনাকে আমি এপ্রিসিয়েট করলাম যে ভাই এইটা আমার অবস্থান, তুমি ভোট দিলে দাও না দিলে না। এই কথাগুলোকে ঘুরিয়ে আজকে শাহরিয়ার যেমন বললেন, এইটাকে ঘুরিয়ে ফিরিয়ে জামাত বলার চেষ্টা করছে, যেটা অত্যন্ত ধিক্কার জানাই। ইসলামে ক্লিয়ার কাট কথা একদম ব্যাখ্যা দিয়ে বলার সুযোগ আছে, সেই ব্যাখ্যাটা জামাত ইসলাম দল হিসেবে দিচ্ছে না, যেহেতু উনি দলের কোনো পদে আছেন কিনা শাহরিয়ার আমি জানি না। ক্লিয়ার কাট অবশ্যই জামাতের এমবিগুইটি আছে, দারুণ দ্বিচারিতা আছে। এটা ইসলামে ক্লিয়ার কাট কি বলার সুযোগ আছে? কোনটা? মানে আপনি বলছেন না ইসলামে ক্লিয়ার কাট বলার সুযোগ আছে, মানে ইসলামে কি বলার সুযোগ আছে যেটা জানেন? অবশ্যই ইসলাম আপনাকে 5 ওয়াক্ত নামাজ যেমন নির্ধারণ করে দিয়েছে, আপনিও জানেন কত লাখ ওয়াক্ত থেকে 5 ওয়াক্ত এসেছে। আপনি রোজার সংখ্যা আমরা জানি, এটা সাহেব আমাদের আরো ভালো জানবেন, ইসলামের স্কলারও বটে, অনেক কথা বলেন, কিন্তু এটা ক্লিয়ার, ইসলামের একটা ক্লিয়ার ধর্ম, স্বচ্ছ, কি করলে কি হয় বলা যায়। কিন্তু এই স্বচ্ছ ধর্মটাকে ব্যবহার করে কার্ড দেখে আমি সাহেবের বলে গেলাম, দাড়িপাল্লাটা আমি চিন্তা করছি যদি পরে বেহেশতে যাওয়া যায়, আপনি থাকলে আমি এটা এক্সপ্লেনেশন দিয়ে দিব। আমি না কিছুক্ষণ থাকবো, তো আমি এই পর্বটা শেষ করে এই বলে যে আইডিওলজিক্যালি ইসলাম থেকে অনেক বিচ্যুত একটা দল জামাতের পরিণত হয়েছে। এনাদের মতো মানুষদের আমরা স্বাগত জানাই, এবং জামাত যে সুযোগটা তৈরি করছে, যারা কষ্ট করে বাইরে ছিলেন, দেশে এসে পড়ালেখা করছেন, নিজেকে প্রতিষ্ঠিত, প্রত্যেকের স্টোরিটাই করছেন। আমি অনেককে চিনি এখানে, শিশির মনির আমার হলেরই ছোট ভাই, ওর স্টোরিও জানি কত কষ্ট করে, শাহরিয়ার ভাইয়ের স্টোরি দেখলাম। আমরা পজিটিভ থাকতে চাই, কিন্তু এই যে ব্রেন গুলোকে একটা পরিশীলিত মাত্রায় সিদ্ধান্তটা নিই যে আমরা ইনসাফ না বলে, ইনসাফের শব্দটা যদি বলে যে আমি ইসলাম যেভাবে চলেছে আমরা ওইভাবে চলবো, অর্থাৎ আমরা যেটাকে আমরা বলছি যে কি বলে শরিয়া, আমরা শরিয়া আইনে চলবো, শরিয়া আইনে চলবো।